শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে তোমাদের ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের উপরে একটা ক্লাস নিব। আশা করি এই ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং এই ক্লাস দেখে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সহযোগিতায় সুন্দরভাবে শিখে নিবে। তো আমি তোমাদের ক্লাসের শুরুতে যাই। আমি সবাইকে এই ক্লাসে স্বাগত জানাই। আজকে যে বিষয় সম্বন্ধে তোমাদের আলোচনা করব সেটা বলেছি চতুর্থ অধ্যায়ের। তার আগে বলে নিই, চতুর্থ অধ্যায়ের উপর থেকে আমরা কোম্পানির শাসন আমল সম্বন্ধে পড়েছিলাম। সেখানে দ্বৈত শাসনের প্রভাব এগুলো আমরা পড়েছি। আমরা তার পরবর্তীতে জানি যে লর্ড কর্নওয়ালিসের সময় 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত এদেশে বাস্তবায়ন হয়েছে। তৈরি হয়েছে জমিদার শ্রেণী, এসেছে নীলকর সাহেবরা। সব মিলিয়েই বাংলার যে অবস্থা, সেই অবস্থা দিন দিন এমনই পর্যায়ে যাচ্ছিল যে এখানে কিছু আন্দোলন সংগঠিত হয় পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মিলেই। তো আমরা দুই বঙ্গের দুটি আন্দোলন নিয়ে আজকে কথা বলবো। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলায় ফরায়েজি আন্দোলন ও তিতুমিরের আন্দোলন। তো বাংলার ফরায়েজি আন্দোলন হয়েছিল আমাদের পূর্ব বাংলায়, আর তিতুমিরের আন্দোলন হয়েছিল পশ্চিম বাংলায়। আজকের পাঠটি তোমরা ভালোভাবে যদি উপলব্ধি করো তাহলে তোমরা ফরায়েজি আন্দোলনের প্রেক্ষাপট বর্ণনা করতে পারবে। বেদাত এবং শিরক কি সে সম্বন্ধে তোমরা বলতে পারবে। ফরায়েজি আন্দোলনের ফলাফল সম্পর্কে বলতে পারবে এবং তিতুমিরের আন্দোলন সম্পর্কেও তোমরা বর্ণনা করতে পারবে। হাজী শরীয়তুল্লাহ পরিচালিত আন্দোলনই ছিল ফরায়েজি আন্দোলন। তো আমরা হাজী শরীয়তুল্লাহ সম্বন্ধে একটু জেনে নেই। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1781 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তৎকালীন মাদারীপুর মহকুমায়, যেটা বর্তমানে জেলা হয়ে গেছে, সামাইল বর্তমান বাহাদুরপুর সেই গ্রামে। 8 বছর বয়সে তাঁর পিতা জলিল তালুকদারের মৃত্যু হয় এবং চাচা আজিমুদ্দিনের তত্ত্বাবধানে তিনি লালিত পালিত হতে থাকেন। 18 বছর বয়সে তিনি মক্কায় গমন করেন এবং 20 বছর তিনি মক্কায় ছিলেন। 1818 খ্রিস্টাব্দে দেশে ফিরে এসে ফরায়েজি আন্দোলন শুরু করেছিলেন। আমরা একটু দেখে নেই যে ফরায়েজি আন্দোলনটা কি। ফরজ শব্দ হতে ফরায়েজি শব্দটা এসেছে। ফরজ শব্দের অর্থ অবশ্য পালনীয় কর্তব্য। কোম্পানির শাসনামলে বাংলার মুসলমানরা এমন কিছু কাজ করত যা মুসলিম রীতিতে সমর্থনযোগ্য নয়। হাজী শরীয়তুল্লাহ এই কাজগুলোকে দুটি ভাগে ভাগ করেছিলেন। এক, বেদাত, যেমন মহরমের তাজিয়া মিছিল বের করা, বিয়ের অনুষ্ঠানে নাচ গান করা ইত্যাদি। আরটা ছিল তিনি বলেছিলেন শিরক। শিরক বড় পাপ, মহান সৃষ্টিকর্তার সাথে কাকে অংশীদার করা, এবং এগুলা কোনো ক্ষেত্রে দেখা যায় যে পীর পূজা, কবর পূজার মাধ্যমে জিনিসগুলো মানুষের মধ্যে চলে আসে। তো এই জিনিসগুলো দীর্ঘদিন করতে করতে কোম্পানির শাসনামলে, এবং ভারতবর্ষ একসময় হিন্দু দূষিত এলাকা ছিল, সেই হিসেবে আমরা দেখতে পাই যেগুলো মুসলমানরা অবলীলাক্রমে করতে থাকে। কিন্তু এইসব ব্যাপারে খুব সাবধান বাণী উচ্চারণ করেছিলেন হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহর উদ্দেশ্য এই ফরায়েজি আন্দোলনের যা ছিল এবং যেভাবে আন্দোলনটি এগিয়েছিল সে সম্বন্ধে বলতে গেলে বলতে হয় যে মুসলমানদের মধ্যে ইসলামের আদর্শ স্থাপন করে রাজনৈতিক চেতনা জাগ্রত করা। শরীয়তুল্লাহর আহ্বানের সাড়া দিয়ে দেখা গেল যে হাজার হাজার মানুষ ইংরেজ শাসক গোষ্ঠীর অত্যাচার ও উৎপীড়নের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলল। এবং এতে ব্রিটিশ সরকার এবং তাদের তাবেদার জমিদাররা, নীলকররা এবং তাদের অনুগত মহাজনরা কি করেছিল, ভীত হয়ে পড়েছিল যে এইভাবে মুসলমানরা একত্রিত হলে হয়তোবা তাদের সমস্যা হবে। এই কারণে তারা মুসলমানদের ধর্মে কর্মে বিভিন্নভাবে বাধা প্রদান করতে থাকলো এবং উল্টোভাবে হিন্দু ধর্মের বিভিন্ন আনুষ্ঠানিকতায় মুসলমানদের নিকট থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা শুরু হলো। তো 1838 খ্রিস্টাব্দের মধ্যেই দেখা যায় যে হাজী শরীয়তুল্লাহর সেই
ফরায়েজি আন্দোলন বাংলাদেশের বিভিন্ন জেলায় বিস্তৃত হয়েছে। হাজী শরীয়তুল্লাহ ধর্মীয় কর্মকাণ্ড দিয়ে শুরু করে শেষ পর্যন্ত সামাজিক এবং রাজনৈতিক রূপ দিয়ে খুব বেশি দিন এই আন্দোলনকে ধরে রাখতে পারেননি, কারণ তিনি 1840 খ্রিস্টাব্দে মৃত্যুমুখে পতিত হন। হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পর তার যোগ্য ছেলে মহসিন উদ্দিন দুদু মিয়া এই ফরায়েজি আন্দোলনকে সামনের দিকে নেওয়ার জন্য নেতৃত্ব গ্রহণ করলেন ওই বছরই। 1841 খ্রিস্টাব্দে দেখা গেল যে দুদু মিয়ার সাথে কানাইপুরের জমিদারের বিরোধ বাঁধল এবং শেষ পর্যন্ত এই জমিদার শিকদার কৃষ্ণদেব তার উপরে কৃষকদের অত্যাচার বেড়ে গেল এবং শেষ পর্যন্ত এই অত্যাচারের জবাব জমিদার শিকদারকে দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়েছিলেন মহসিন উদ্দিনের সাথে একটি সন্ধি করতে। 1842 খ্রিস্টাব্দে ফরিদপুরের শক্তিশালী জমিদার মদন ঘোষের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়লেন মহসিন উদ্দিন দুদু মিয়া এবং এই সংঘর্ষে দেখা যায় যে জমিদার মৃত্যুমুখে পতিত হন এবং হত্যা মামলা করা হয় মহসিন উদ্দিন দুদু মিয়া সহ তার সমর্থকদের উপরে এবং এখানে প্রায় 117 থেকে 18 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং জানা যায় যে 22 জনের 7 বছর করে দণ্ড হয়েছিল, তবে দুদু মিয়াকে দোষী সাব্যস্ত করা যায়নি। এরপরে দেখা গেল কি যে এই জমিদাররা নীলকর সাহেবরা যখন দেখছে যে না আর নিজেরা পারছেন না, তখন তারা কি করলেন, অ্যান্ডারসনের সাথে নীলকর সাহেব মাদারীপুরের তার সাথে তারা কথাবার্তা বললেন এবং একটা উস্কানিমূলক কথা বললেন। যেমন তারা বলার চেষ্টা করলো যে সরকার এবং নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন মহসিন উদ্দিন দুদু মিয়া এবং এই যে এই কথায় মিথ্যা মামলা করে দুদু মিয়াকে নাজেহাল করার এবং তার লোকদের অত্যাচারিত নিপীড়িত করার একটা কৌশল তৈরি করা হলো। অবশ্য শেষ পর্যন্ত এই মামলায় দুদু মিয়াকে দোষী সাব্যস্ত করতে পারেনি। তো দুদু মিয়ার নেতৃত্বে আন্দোলন অনেক দূর এগোনোর পর দেখা গেল যে শেষ পর্যন্ত যখন দুদু মিয়া মৃত্যুমুখে পতিত হলেন, তারপরে আসলে তার পক্ষ থেকে নেতৃত্ব দেওয়ার মতো পরবর্তী যোগ্য কোনো ব্যক্তিকে আর পাওয়া যায়নি, যার দরুন খুব দুর্বলভাবে এই ফরায়েজি আন্দোলন টিকে ছিল এবং যখন 1947 সালে পাকিস্তান জন্মলাভ করে ভারতবর্ষে, তখন সে পাকিস্তানকে তারা সমর্থন দিয়েছিল। তো তাদের মূলত ধরতে গেলে পরবর্তীতে আর এই আন্দোলনের খুব একটা নজির দেখা যায় না। এই যে ফরায়েজি আন্দোলন হাজী শরীয়তুল্লাহ এবং তার ছেলে মহসিন উদ্দিন দুদু মিয়া কর্তৃক পরিচালিত হয়েছিল, সে আন্দোলনের ফলাফল সম্বন্ধে বলতে গেলে বলা যায় যে এই সংগ্রামে যথার্থ অভিজ্ঞতার অভাব, নেতৃবৃন্দের অস্পষ্ট রাজনৈতিক চেতনা, লক্ষ্য সম্বন্ধে সুস্পষ্ট ধারণার অভাব এই আন্দোলনকে ব্যর্থ করে দিয়েছিল। তবে ব্যর্থ মানেই শূন্য আমরা কোনো সময় বলবো না। এই আন্দোলন পরবর্তীতে বাংলায় যত আন্দোলন হয়েছে আমাদের সেই স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত, প্রত্যেকটা আন্দোলনে আমরা বলতে পারি যে এই ফরায়েজি আন্দোলনের শিক্ষা কাজে এসেছিল বা একটা বড় স্থান দখল করেছিল আন্দোলনকারীদের মনে। এরপরে আমরা যার আন্দোলনের কথা বলবো তিনি তিতুমীর। এই তিতুমীর পূর্ববঙ্গের ফরায়েজি আন্দোলনের মতো পশ্চিমবঙ্গেও কৃষকদের নিয়ে আন্দোলন শুরু করেছিলেন। তিতুমীর পরিচয়, তিতুমীরের আসল নাম ছিল মীর নিসার আলী। তিনি 1782 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মুসলমানদের ধর্মীয় ও রাজনৈতিক পুনর্জাগরণের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তিনি ছিলেন একজন সেরা কুস্তিগির। প্রথমে তিনি জমিদারদের অধীনে একজন লাঠিয়াল হিসেবে চাকরি নেন। পরে তিনি হজ উপলক্ষে মক্কায় গিয়ে সৈয়দ আহমেদের সাহচর্যে আসেন এবং বিপ্লবী চিন্তাধারায় উদ্বুদ্ধ হন এবং শেষ পর্যন্ত ফিরে এসে অত্যাচারী জমিদার এবং নীলকরদের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হন। তিতুমীরের সংস্কার আন্দোলনের লক্ষ্য
আমরা যদি বলতে হয় যে ধর্মপ্রচারের যে যে লক্ষ্য, সেটার মাধ্যমে তিনি চেয়েছিলেন যে ইসলামে পূর্ণ বিশ্বাস স্থাপন করুক মুসলমানরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করে চলুক, আর হিন্দু মুসলিম কৃষকদের মধ্যে একটা ঐক্য আসুক, যে ঐক্যের মাধ্যমে তারা কি করবে, অত্যাচারী জমিদার এবং নীলকরদের বিরুদ্ধে সংঘবদ্ধ হওয়ার একটা সুযোগ পাবে, এই আহ্বানও তিনি জানিয়েছিলেন। তিতুমীর হাজী শরীয়তুল্লাহর ন্যায় পীর পূজা, কবর পূজা ইত্যাদি জিনিসকে বর্জন করার জন্য মানুষকে বলেছিলেন এবং তিনি তার সদস্যদের অন্যান্যদের সাথে খুব একটা মিলেমিশে চলার মতো নির্দেশ দিতেন না, কারণ তাদের একটু রিজার্ভ রাখতে চেয়েছিলেন। যা হোক, তার উদাত্ত আহ্বানে অতি অল্প সময়ের মধ্যে 300-400 তার শিষ্য তৈরি হয়ে গেল। তিতুমীরের জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম সম্বন্ধে এবার আমি বলবো যে কিভাবে আস্তে আস্তে তিনি জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম করলেন। তিতুমীরের নেতৃত্বে বারাসতের কৃষকরা ঐক্যবদ্ধ হয়েছিল। যখন কৃষকরা ঐক্যবদ্ধ হয় তখন গোবিন্দপুরের জমিদার কৃষ্ণদেব রায়ের নেতৃত্বে জমিদাররা তাদের অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয় এবং তিতুমীরকে আক্রমণ করে, কিন্তু তিতুমীরের অনুগত বাহিনীর এই আক্রমণ প্রতিহত করেছিল, অর্থাৎ জমিদারের বাহিনী পরাজিত হয়েছিল। এর ফলে জমিদারদের নির্যাতন আরও বেড়ে গেল তিতুমীরের অনুসারীদের উপরে। জমিদাররা তিতুমীরের অনুসারীদের দাড়ি রাখার উপরেও 2.5 টাকা হারে জনপ্রতি কর আরোপ করেছিল এবং বলা হয়েছে ঐতিহাসিকরা বলেছেন যে ওই সময় 2.5 টাকা অনেক বেশি টাকা ছিল। মুসলমান প্রজারা কর দিতে অস্বীকার করলে জমিদারদের লোকেরা শেষ পর্যন্ত তাদের অত্যাচার করত এবং দেখা গেল যে তারা একটা মসজিদও পুড়িয়ে ফেলল। এবং এই ঘটনার পর উভয় পক্ষই বারাসতের ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করেছিল, কিন্তু এই মামলার তদন্তকারী যিনি দারোগা ছিলেন তার মিথ্যা রিপোর্টের কারণে এই মামলা বাতিল হয়ে যায়। ইংরেজদের বিরুদ্ধে তিতুমীরের বিদ্রোহ। জমিদার কৃষ্ণদেব রায় এবং কালীপ্রসন্ন মুখোপাধ্যায়, যারা নাকি তিতুমীরকে পেরে উঠেনি, এবার তারা ব্রিটিশ সরকারের কাছে এই মর্মে অভিযোগ করল যে ইংরেজদের বিরুদ্ধে তিতুমীর বিদ্রোহ ঘোষণা করেছেন, অথচ তিতুমীর কিন্তু ইংরেজদের বিরুদ্ধে তখনও বিদ্রোহ ঘোষণা করেননি। আর এটি লুফে নিলেন ইংরেজ সরকার। ইংরেজ শাসক গোষ্ঠী ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে তিতুমীরের বিরুদ্ধে প্রেরণ করলেন। তিতুমীর 24 পরগনা, নদিয়া, ফরিদপুর এসব এলাকার লোকদের ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বললেন এবং তিনি মিসকিন খাঁকে তার প্রধানমন্ত্রী এবং গোলাম মাসুম খাঁকে তার প্রধান সেনাপতি নিযুক্ত করলেন এবং তার এই গঠিত বাহিনী এবার ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল এবং শেষ পর্যন্ত দেখা গেল যে ইংরেজদের সাথে তার সংঘর্ষ উপনীত হলো। আমরা ইংরেজদের সাথে তিতুমীরের সংঘর্ষ এবং তার ফলাফল নিয়ে কথা বলি। 1831 খ্রিস্টাব্দে 15 নভেম্বর বারাসতের ম্যাজিস্ট্রেট 125 জনের পুলিশ বাহিনী সহ সেই তিতুমীরের নারকেল বাড়িয়ায় বাঁশের কেল্লা আক্রমণ করলেন। তবে এই আক্রমণে বারাসতের ম্যাজিস্ট্রেট পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হলেন। দ্বিতীয় আক্রমণ হয়েছিল নদিয়া জেলার ম্যাজিস্ট্রেটের মাধ্যমে 250 জন পুলিশ সহ, তার সাথে ছিল নীলকুঠি সাহেবদের লোক লস্কর। বলতে পারি যে এই আক্রমণটিও ব্যর্থতায় পর্যবসিত হয়ে যায়, অর্থাৎ নদিয়ার ম্যাজিস্ট্রেটও হেরে গেলেন। এবার কিন্তু তিতুমীর ভাবলেন যে এরপরে অবশ্যই একটি বড় আক্রমণ অপেক্ষা করছে, যার দরুন তিনি নিজেকে আরও শক্তিশালী করার চেষ্টা করলেন। নারকেল বাড়ি এসে বাঁশের কেল্লাকে যতটুকু সম্ভব দুর্ভেদ্য করার চেষ্টা করলেন, কিন্তু তাদের ছিল দেশি অস্ত্র। ঠিকই 1831 খ্রিস্টাব্দের 19 নভেম্বর মেজর স্কট এবং আলেকজান্ডারের নেতৃত্বে সম্মিলিত বাহিনী বাঁশের কেল্লা আক্রমণ করল এবং তিতুমীরের সৈন্যবাহিনী দেশীয় অস্ত্র দিয়ে সেটি প্রতিহত করার চেষ্টা করেও শেষ পর্যন্ত রক্ষা পেল না। তিতুমীর সহ অনেকেই এই যুদ্ধে শহীদ হলেন এবং বন্দী হলেন তাঁর প্রধান সেনাপতি মাসুম সহ 140 জনের মতো ব্যক্তি, এবং যাদের মাসুমের মৃত্যুদণ্ড এবং অন্যান্যদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড হয়েছিল।
আমরা আজকের আলোচনা থেকে যে আলোচনা করেছি সেখান থেকে আবার যদি আমরা একটু দেখে নেই, তাহলে বলতে হয় যে পূর্ববঙ্গে ফরায়েজি আন্দোলন হয়েছিল হাজী শরীয়তুল্লাহ এবং দুদু মিয়ার মাধ্যমে, আর পশ্চিমবঙ্গে আন্দোলন হয়েছিল তিতু মিরের মাধ্যমে, এবং তিনি গড়ে তুলেছিলেন বাঁশের কেল্লা, এবং অসম লড়াইয়ে শেষ পর্যন্ত তার কেল্লা লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। আমরা সারাংশ টানতে চাই আজকের এই আলোচনার। কোম্পানির শাসনামলে পূর্ব বাংলা ও পশ্চিম বাংলায় মুসলমানদের দ্বারা যে ধর্মীয় রাজনৈতিক আন্দোলন সংগঠিত হয় তা ব্যর্থ হয়ে যায়, তবে পরবর্তীকালের সব আন্দোলনে প্রেরণাদানকারী শক্তি হিসেবে আজও এটি একটি বিশেষ স্থান দখল করে আছে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে দেই। ফরায়েজি আন্দোলন বলতে কি বুঝো, এবং তিতুমির কোথায় বাঁশের কেল্লা তৈরি করেছিলেন? পাশাপাশি তিতুমিরের আন্দোলনকে পুরোপুরি ব্যর্থ বলা যায় কি? উত্তরের পক্ষে যুক্তি দাও। এই প্রশ্নগুলি তোমরা শিখবে এবং খাতায় লিখবে। তোমরা যখন প্রতিষ্ঠানে আসবে তখন তোমাদের এই বাড়ির কাজ জমা দিবে, সেটা মূল্যায়ন করা হবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরে ক্লাস শুনেছ। আশা করি তোমরা পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে জিনিসগুলো পড়লে উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।